আমি পিউ রয়েছে আপনার সঙ্গে 2 ঘন্টা আমরা অলরেডি আলোচনা করছি এবং 7টা সমীক্ষার ফলাফল আপনাদের সামনে এনেছি। এক্সিট পোল চলতে থাকবে, আমাদের সঙ্গে তাবড় অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। স্ক্রিনে দেখতে থাকুন, এখনো অবধি মহা এক্সিট পোলে 7টা সমীক্ষার ফল আপনার সামনে। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল আমার সঙ্গে রয়েছেন অর্জুন সিং। আমি দুজনের সঙ্গে কথা বলবো। অনুব্রত দা আগে থেকেই ছিলেন, অর্জুন বাবুর কাছে আসবো। আজকের ভোট উত্তর কলকাতায়, আপনি তো বিশেষ একটি কেন্দ্রের পর্যবেক্ষক, অবজারভারও ছিলেন। কেমন হলো উত্তর কলকাতার ভোট? উত্তর কলকাতা ভোটে কিছু কিছু জায়গা প্রার্থীদেরকে মারধর করা হয়েছে, বাদবাকি মানুষ ভোট দিয়েছে আর প্যারামিলিটারি ভালোভাবে কাজ করেছে। কিছু বুথের ছাপ্পা টাপ্পা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু খুব বেশি না, কিছু কিছু জায়গা হয়েছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে কি 7টা বিধানসভায় ভালো ভোট হয়েছে। এখানে নর্থ কলকাতাতে মানুষ ভোট দিয়েছে, কিন্তু একটু যেহেতু করোনার জন্যে কিছু মানুষ ভয় করে আসেননি, এটাও একটা ইফেক্ট পড়েছে। কিছু রোজার ইফেক্ট পড়েছে, রমজান মাসে একটু ইফেক্ট পড়েছে। মুসলিম ভোট টার্ন আউটটা পুরোপুরি হয়নি, যেটা 90% হতো ওটা 60%-এর মতন, 62%, কোথাও কোথাও 66%-এর মতন হয়েছে। তো এই জন্যে একটু ভোটের পার্সেন্টেজ নর্থ কলকাতাতে কমেছে। বাদবাকি গ্রামের দিকে মোটামুটি ভালো ভোট পড়েছে, গ্রাম থেকে শহরে একটু ভোটটা কম পড়ে। অর্জুনবাবু, একটা বিষয় বিশেষভাবে লক্ষণীয়, কমিশনের নজরে ছিল বীরভূমকে মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে। সেই বীরভূমে আমরা দেখলাম মোটের ওপর পিসফুল ভোট। আপনাদের ক্যান্ডিডেটরাও একই দাবি করছেন। কলকাতায় দেখলাম বোমা পড়লো পরপর 3 জায়গায়। অনুব্রতদা অনেক বোমা মানিয়ে রেখেছে, তো 2-1 জায়গা পড়বেই, টেস্ট করার জন্য পড়ে, ওটা কোনো অসুবিধা নেই। মানে আপনি বলছেন বীরভূমের বোমা কলকাতায় পড়লো? কি বাংলায় ভোটে বম পিস্তল একটু না হলে আরে তো অনুব্রতদা ছাড়া বম কে ফেলতে পারবে ওখানে? অনুব্রতদা পুরো পেটেন্ট নিয়ে বসে আছে। বীরভূমে একটা বম পড়লেও অনুব্রতদা, 100 বম পড়লেও অনুব্রতদা ওখানে যা চাই তাই হয়, এটাই দেখেছি আমরা। অনুব্রতদা উত্তর দিন। কি উত্তর দেবো পিউ? আসলে শোনো, বোমের রাজনীতি আমি করি না। কলকাতা যে বলছে সেই রাজনীতি করে। সে বোম স্কুলে পড়াশোনা শিখেছিল। এবারে তো বীরভূমে বোম পড়ে নাই, ওর আফসোস হচ্ছে আর কি। আর যে বোম কোটো ধরা পড়েছে, ঘর থেকে ধরা পড়েছে পুলিশ, এক নতুন এসপি আসার পর। আরে শোনো না, শোনো অর্জুন, শোনো অর্জুন, শোনো। তা এবারে এসপি এসে বীরভূমের যারা বিজেপি করছে নতুন, আরে শোনো না ভাই, শোনো, তারাই তাদের ঘর থেকেই বোম পেয়েছে। বীরভূমে দেখো পিসফুল ভোট হয়েছে, পিউ সুন্দর ভোট হয়েছে। ভোটে কোনো একবারে ভালো ভোট হয়েছে। 2 তারিখে দেখা যাবে। আমি তোমাকে আবার বলছি, 220 থেকে 230টা সিট হবে পিউ। আজকে তোমাকে আর আমি ডিস্টার্ব করবো না, মানুষ যা বলছে বলুক, 2 তারিখে দেখা যাবে। শান্তিপূর্ণ ভোট হয়েছে, যাক, এটা দেখার ব্যাপার ছিল। স্বপ্ন দেখাটা খুব ভালো, স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু আপনি ভাবুন যদি আপনার গড়ে শান্তিপূর্ণ ভোট করাতে পারে প্যারামিলিটারি, যে মানুষকে কোনোদিন আপনি ভোট দিতে দেন না, সেই মানুষ যদি ভোট দেয় তাহলে আপনাকে দেবে? বলুন দাদা। আরে আবার অর্জুন, আমরা দুজনকে ভালো করে ভুল হচ্ছে। 16তে তুমি তৃণমূলের ক্যান্ডিডেট ছিলে। চিনি কিনা দাদা? তৃণমূলের 16তে ক্যান্ডিডেট ছিলে। আমি বলেছি, আমরা তো আরে ভাই বলো না, বলতে দাও। 16তে তুমি তৃণমূলের ক্যান্ডিডেট ছিলে। 210 থেকে 220 বলেছিলাম, সেই সিট হয়েছে। আবার তোমাকে বলে রাখছি, 220 থেকে স্বপ্ন দেখা নয়, সংগঠনের উন্নয়নের সাথে। না, আমার প্রশ্ন আছে অনুব্রত দা, আপনি অসম্ভব কনফিডেন্সের সঙ্গে কথা বলছেন। তাহলে যে ভয়ঙ্কর খেলার নিদান গত কয়েক মাস ধরে দিয়ে এসেছেন, সেটা খেলতে পেরেছেন? তোমাকে বলি বীরভূমে আপনার কি বীরভূমে কি 220টা সিট আছে নাকি? পাস দিয়েছি
ভালো করে গোল হয়ে গেছে, দাদা, বীরভূমে- তাতে অর্জুনের বীরভূমে কি মাথা খারাপ 220 হয়ে টা গেছে। সিট আছে নাকি? ইলেকশন কমিশনার কাছে গিয়ে অর্জুন গিয়ে বসেছিল, ইলেকশনের আমার কমিশনার কোনো কাছে গিয়ে মাথা- অর্জুন আপনি বসেছিল। নিশ্চিন্ত থাকুন, ভালো করেছে, আমার অর্জুন মাথায় election এখনো commissioner- অক্সিজেন ক্লিয়ার আছে, ওটা- আমার মাথাটা ভালো থাকুন। শোনো মা না, তারার কাছে আবার পৌঁছে অক্সিজেন গেলেন। আছে না হ্যাঁ। কি আছে, শোনো 2 তারিখে দেখাবো। মানে সব ভোটের দু পরেও কি তারিখে অনুব্রত দেখাবো, দা 2 তারিখে। খেলাধুলা হবে? বাংলার মানুষ তো আতঙ্কে থাকবেন তাহলে। দেখা হবে, দেখা হবে দাদা, শোনো, দেখা হবে। ভোটের পর তোমাকে বলে দিই, করোনায় দেখা হবে। করোনায় যারা আক্রমণ হয়েছে না, আর যেভাবে করোনা ছড়াচ্ছে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের পাশে থাকতে হবে। সে বিজেপি হোক, তৃণমূলই হোক, সিপিএমই হোক, ভালো করে থাকবেন। কংগ্রেসই হোক, এই করোনা যাতে না বাড়ে, ভালো করে মানুষের থাকবেন, পাশে থাকতে দাদা। হবে, মানুষের পাশে থাকতে হবে। করোনা অনুব্রত দা একটা ইনফরমেশন, যেখানে সত্যি কলকাতায় ভোট কম পড়েছে, কিন্তু মালদা মুর্শিদাবাদে উল্লেখযোগ্য ভোট গত দফায় মানে সপ্তম দফায় হয়েছে। আজ দেখলাম সবকিছুকে ছাপিয়ে বীরভূমের ভোট সবচেয়ে বেশি। এর কারণটা কি? এখানেও তো করোনা আক্রান্ত মানুষ আছেন। দেখো তোমাকে না না, আমি তোমার একটা কথা বলি, গ্রামগঞ্জে করোনাটা এখনো অনেক কম, আর কলকাতার মানুষে ওখানে করোনা হয়েছে, কলকাতার মানুষ এমনিতেই ঘর থেকে বেরোয় না, তারপর করোনার ভয়ে মানুষ কিন্তু বেরোয় না। মালদা মুর্শিদাবাদে তো Actually, গাঁগঞ্জ আছে। যারই অনুব্রত দা। ভোটার হোক, সে করোনার ভয়ে বেরোয় না। মানে তোমার 80% ভোট হয়েছে মুর্শিদাবাদে, কি খারাপ ভোট হয়েছে। বীরভূমে আরো বেশি। 80% মুর্শিদাবাদে ভোট হয়, তাও মুর্শিদাবাদে করোনাটার সংখ্যা অনেক বেশি, অনেক বেশি। মালদাও তো করোনার সংখ্যা অনেক বেশি। অনুব্রত দা, থ্যাংক ইউ সো তোমাকে মাচ, আমি আপনি বলে এতক্ষণ দিচ্ছি, সময় আমার আমাদের পাড়াতে- দিলেন, আপনাকে আর আটকাবো না। অনুব্রত মণ্ডল তিনি বলছেন বীরভূমে 11টা, আবার মুড়ে রাখা হয়েছিল নিরাপত্তার চাদরে, তারপরেও বীরভূমে কি সত্যি তৃণমূল ভালো করতে পারবে আমরা জানি না, কিন্তু সার্বিক ফলে 7টা সমীক্ষায় এগিয়ে রয়েছে 5টাতে তৃণমূল কংগ্রেস, 2টোতে এগিয়ে রয়েছে বিজেপি। ঠিক এই প্রশ্ন নিয়ে আমি অর্জুন সিং এর কাছে যাব। প্রবণতা এখনো অবধি যা দেখাচ্ছে অর্জুন বাবু, তাতে বিজেপি বিরাট ভালো জায়গায়, খুব আশাব্যঞ্জক জায়গায়, অন্তত প্রবণতা বলছে না। কথাটা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন অর্জুন দা? আমরা অর্জুনদার সঙ্গে আবার দেখছি কোথাও যোগাযোগে কোনো ত্রুটি রয়েছে কিনা দ্রুততা মেরামত করার। তার আগে আরো একবার আপনাদের দেখে দিই। শুনতে পাচ্ছেন অর্জুন দা? শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। 7টা সমীক্ষা এই নিউজ 18 বাংলার মহা এক্সিট পোলে আমরা দেখালাম, যেখানে 5টাতে তৃণমূলকে বেশি নাম্বার দেওয়া হয়েছে, বিজেপি অনেকটা পিছনে, মাত্র 2টোতে বিজেপি সামান্য এগিয়ে রয়েছে। আপনি কি বলবেন? আচ্ছা, আপনি যদি না দেন তাহলে তো আপনার তো মুশকিল হয়ে যাবে না, 2 তারিখ অবধি তো আপনাকে দিতেই হবে। আর সমীক্ষা আপনারা যেরকম করেন আমরা করি, আপনাদের তো ক্যামেরার সামনে লোক কম বলে আমাদের যা গ্রাউন্ড জিরোতে কাজ আছে সে আমরা বেশি ভালো করে বুঝি। আপনাদের সমীক্ষা, মিডিয়াদের সমীক্ষা বিহারে হয়েছিল। অর্জুন বাবু, সমীক্ষা আমরা করিনি, 7টা আলাদা আলাদা সমীক্ষার ফল একসঙ্গে দেখাচ্ছি মাত্র। এবারও আপনাকে বলছি 200 যেই করুক 200 পার, আমরা এবারও এখনো বলছি 200 পারে যাব। আপনি নিশ্চিত থাকতে পারেন 2 তারিখে এই রেজাল্টটা পুরোপুরি পাল্টে যাবে, 200 পার আমরা আসব। আর পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের বিদায় নিশ্চিত আছে। অনুব্রত মণ্ডলকে দেখলেন না, 10 দিন আগে আমাকে ক্যামেরার সামনে দেখে গালাগালি করতো, আজকে কত হেসে হেসে কথা বলছিল। এতে বোঝা যাচ্ছে না আপনি কি অনুব্রত মণ্ডলের দলটা কোথায় যাচ্ছে? তো এটা বুঝতে হবে না, এটা আন্ডারস্টুড আছে, এটা বোঝা উচিত। আপনি ভালো রিড করতে পারবেন, কারণ একই দলে ছিলেন। আমি আমাদের নতুন 2 অতিথি, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই মুহূর্তে। কল্যাণ চৌবে, মানিকতলার বিজেপির প্রার্থী, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে একটু পরেই যোগ দেবেন সাধন পান্ডে, আমরা তার সঙ্গেও কথা বলবো। কল্যাণ চৌবে অলরেডি আমাদের সঙ্গে আছেন। কল্যাণ দা, আপনার কাছে প্রশ্ন। আমরা দেখলাম বেশ উত্তেজনা তৈরি হয়েছিল আপনার কেন্দ্রে, আপনি নিজে একসময় বসে পড়েছিলেন, ঠিক কি হয়েছিল দিনের শেষে বলুন, আপনার কেন্দ্রে ভোটটা কেমন হলো? দেখুন, ভোট তো সাধারণ মানুষ দিতে চায়, কিন্তু তৃণমূলের
প্র্যাকটিস হচ্ছে যে সাধারণ মানুষকে ভোট না দিতে দিয়ে তারা একটা সিস্টেমেটিক রিগিং করে। আমি আপনার প্রশ্নের উত্তরের সাথে আরেকটা কথাও জুড়ে দিই, এই যে আমাদের বুথ এজেন্ট যারা রয়েছে, যারা সারাদিন ধরে গণনার কাজ করছিল, ভোটদান দেখছিল, তারা যখন এখন রাত্রেবেলা বাড়ি ফিরবে তাদের আক্রমণ করা হচ্ছে। একাধিক ফোন আসছে আপনার সাথে, এই যে আমি অনুষ্ঠানে বসেছি, অনুষ্ঠানে বসতে বসতে আমি পুলিশ ওসি ডিসিপি ইত্যাদিদের সাথে যোগাযোগ রাখছি যে আমারই মানিকতলা বিধানসভায় প্রায় 15টা থেকে 18টা বুথের লোক বেরোতে পারছে না, কারণ তৃণমূলের লোকেরা তাদেরকে আক্রমণ করছে। বুথের বাইরে 40, 50, 60, 70, 100 জন দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে গিয়ে বুথ এজেন্ট বেরোনো। তাহলে ভোট দেওয়ার সময় কেমন হবে আপনি বলুন? ভোট যেখানে যেখানে ভোট পড়েছে সেখানে বাইরে আপনার তৃণমূলের বাইরে থেকে 300-400 লোক এসেছে। এখানে পাথরকল, বরফকল, অরবিন্দ সংঘ, পিএনটি কলোনি, বিভিন্ন জায়গায় তৃণমূলের লোকেরা থেকেছে এবং বিজেপির লোকেদের ভয় পাইয়েছে। না, আমি বুঝতে পারছি না, আপনারাই তো আশ্বস্ত করেছিলেন লাগাতার গত কয়েক মাস ধরে নির্ভয় ভোট দিতে আসুন। নরেন্দ্র মোদী নিজে একাধিক জনসভায় বলেছেন এবার ভয় নয় জয় হবে, এত বাহিনী, সেন নজর রাখবে কমিশন, তাই হয়েছে। তারপর ভোটের দিনের শেষে আপনাদের এই অভিযোগ অসামঞ্জস্যপূর্ণ নয়? না, অভিযোগ নয়, আপনাকে ঘটনা জানাচ্ছি। আমি কোনো অভিযোগ করছি না আপনাকে। আমি যে কটা বিষয় আপনাকে বললাম সেগুলো বাস্তবিক ঘটনা, যে ঘটনাটা আজকে সারাদিনে ঘটেছে ভোট চলাকালীন। এবং এখন ভোট শেষ হয়ে যাওয়ার পর আমি প্রার্থী হিসেবে যখন আপনার টেলিভিশন চ্যানেলে বসে রয়েছি, সেই সময় আমার কর্মীরা বাইরে মার খাচ্ছে। আর আপনি আরেকজন অতিথি যাকে ডেকেছেন এই চ্যানেলে, তার নেতৃত্বে তার লোকেরা মারছে। আমি আপনাকে পশ্চিমবঙ্গের একটা প্রেক্ষাপট বলছি বা মানিকতলার প্রেক্ষাপট বলছি, আমি আপনাকে অভিযোগ করছি না। কল্যাণবাবু, তাহলে কি এত বাহিনী বা কমিশনের নজরদারি সেটা আপনার কেন্দ্রে কাজে আসেনি? না না, এসেছে। বাহিনী ছিল বলেই যে ঘটনাটা 100 হতে পারতো সেটা 10 হয়েছে। কিন্তু আমার বক্তব্য, এই এক ঘটনা 10টাই বা কেন হবে? আপনার সারাদিন আপনারও টেলিভিশন ক্যামেরা আমার সাথে ঘুরেছে, তাদেরকেও আপনি জিজ্ঞাসা করবেন যে সারাদিনে তাদের বাস্তবিক অভিজ্ঞতা কী ছিল, নিজের চোখে তারা কি দেখেছেন। বিভিন্ন বুথে তৃণমূলের লোকেরা গিয়ে প্রক্সি ভোট দিয়েছে, রামের ভোট শ্যামে দিয়েছে, মৃত ব্যক্তির ভোট হয়েছে, যে ব্যক্তি বেঁচে রয়েছে সে গিয়ে দেখে তার নামে ভোট হয়ে গেছে। এটা আমার মন গড়া কথা নয়, বাহিনীরও কথা নয়। আপনার ক্যামেরাম্যানরা রয়েছে, তাদের সামনে ব্যক্তি এসে বলেছেন তারা ঘটনা দেখেছেন। তো এইটা যেটা তৃণমূলের প্র্যাকটিস ছিল কেন্দ্রীয় বাহিনীর জন্য অনেকটা কম হয়েছে, কিন্তু একেবারে নির্মূল। কল্যাণদা প্লিজ আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে আরো এক অতিথি আমার সঙ্গে রয়েছে, নতীন ঘোষ, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের তৃণমূলের প্রার্থী। আপনি এতক্ষণ বোধহয় শুনছিলেন নতীন বাবু, প্রথমে বলুন আপনার কেন্দ্রে ভোট কেমন হলো, আর এখানেও কি তৃণমূল নিজেদের মেকানিজম কোট আনকোট বিজেপি যা অভিযোগ করছে কাজে দিয়েছে? আপনার কানে গেছে কিছু? প্রথম কথা হচ্ছে যে উনি রাজনীতিতে নবিশ, সবে এসছেন, রাজনীতিটা ভালো করে এখনও ভোট রাজনীতিটা শেখেননি, তো স্বভাবতই উনি এরকম ধরনের মন্তব্য করতে পারেন। ভোট রাজনীতিতে প্রক্সি ভোটটা স্বাধীনতার পর থেকে 52 সাল থেকে যত ভোট হয়েছে, এটা একটা ভোটের আর্ট মেকানিজম। সব রাজনৈতিক দল যখন যে সুযোগ পায়, সুবিধে পায়, সেটা ব্যবহার করে। যেহেতু আমি 40 বছর ধরে রাজনীতি করছি, আমি জানি প্রক্সি ভোটটা একটা ইলেকশনের একটা আর্ট। রিগিংটা আলাদা কথা, প্রক্সি ভোট আলাদা কথা। আমার বিধানসভা কেন্দ্রে আমি আমার 2,14,000 যে ভোটার, তাদের বাড়ি বাড়ি গেছি এবং আজকে প্রত্যেকটা বুথে ঘুরে বেরিয়েছি। কিন্তু পক্ষান্তরে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে একজন রাজনীতিবিদ, একজন প্রার্থী, তিনি না এমএলএ, না এমপি, না কাউন্সিলর, না মন্ত্রী, না কোনো ক্যাটাগরির নিরাপত্তা পান না, তিনি 7টা গাড়ি সিআরপিএফ নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। তারপর দুপুর 2টার সময় ইলেকশন কমিশন তার 2টো গাড়ির পারমিশন দেখেছিল। দিল্লি থেকে তাকে, আমার বিরুদ্ধে যিনি প্রার্থী, তাকে 2টো গাড়ির পারমিশন দিয়েছিল। তিনি 7টা গাড়ি নিয়ে মস্তানি করে বেরিয়েছেন, সারাক্ষণ কনস্টিটিউন্সিতে ভোট করেননি। বিভিন্ন জায়গায় বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের দেখলেই তাদের তেড়ে গেছেন, অকথ্য গালাগাল দিয়েছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে তার নগ্ন চেহারাটা বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে তুলে দিয়েছেন। কিন্তু তা মানুষ, আমরা এবং সাধারণ মানুষ এই প্ররোচনায় ফা দেয়নি। আমার এলাকায় শান্তিপূর্ণ ভোট হয়েছে। কিন্তু আপনার এলাকাতেই ভোটের ঠিক আগেই আমরা দেখেছি উত্তেজনার ছবি, হিংসার ছবি। অর্জুন সিং, তাকে ঘিরে ধরে উত্তেজনা।
বাহিনীকে শূন্যে গুলি চালাতে হয়, মানে তার সিকিউরিটিকে গুলি চালাতে হয় শূন্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। টার্গেট অর্জুন সিং ছিলেন, সেই ছবিও তো আপনার কেন্দ্র থেকে উঠে এসেছে। তার সিকিউরিটি গুলি চালায়নি, সিকিউরিটি চালিয়েছিল অর্জুন সিং এর সাথে যে গুন্ডা বাহিনী থাকে তারা। কৈশিপুর বেলগাছিয়ার সাধারণ মানুষের সাথে ওদের মিটিং একটা ঝামেলা হয়েছিল। একটা সিন, আমরা কাশীপুর বেলগাছিয়া যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল, আমরা 13 তারিখের মধ্যে সমস্ত মিটিং শেষ করে দিয়েছিলাম। কেন রমজান মাস সারাদিনে 7-8 বার ওদের। অতীন বাবু প্লিজ একটু সঙ্গে থাকুন, প্লিজ সঙ্গে থাকুন। আমি অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন, আমরা তার থেকে শুনবো। কিন্তু তার আগে আরো এক সমীক্ষার রেজাল্ট, মহা এক্সিট পোল দেখছেন আপনি, আপনাকে স্মরণ করে দিলাম আরো একবার। এই মুহূর্তে পোল স্ট্যাটের সমীক্ষার রেজাল্ট আমাদের সামনে এসেছে। কি বলছে পোল স্ট্যাট? পোল স্ট্যাট বলছে 142 থেকে 152 তৃণমূল কংগ্রেস এবং 125 থেকে 135 বিজেপি, মোটা পাচ্ছে 16 থেকে 26টা। পোল স্ট্যাটের সমীক্ষাও তৃণমূলকে এগিয়ে রেখেছে, কিন্তু তৃণমূল 152টা পেয়ে কতটা নিরাপদ? আমরা অতীন বাবুর কাছে রিয়াকশন নেব। অতীন বাবু, মানে 152টা পাচ্ছে আপনার সমীক্ষা বলছে। আমার সমীক্ষা নয়, আমরা একাধিক সমীক্ষা দেখাচ্ছি, সেখানে টিএমসি সর্বোচ্চ 174টা পেয়েছে। অতীনদা না, যা সমীক্ষা দেখেন না, আপনাদের সমীক্ষাটাই যে ধ্রুব সত্য, তার উপর ভর করে আমি কি করে আমার মন্তব্য করব? আমরা আমাদের যে নিজস্ব সমীক্ষা, দলের সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী আমরা 200-র ওপর সিট পাবো। সেই জন্য নিরাপদ কি নিরাপদ না এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব না। অতীন বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 200-র ওপর আসন দিন, না হলে গদ্দারদের কিনে নেবে বিজেপি। সেখানে এই যে প্রবণতা, যা 200-র কাছাকাছি এখনো পৌঁছয়নি, এই সম্পর্কে আপনার কি মত? শুনুন, বিজেপি যেভাবে জাতপাতের ধর্মের রাজনীতি, তার পাশে টাকা ছড়িয়ে রাজনীতি করছে, বিপুল টাকা এই নির্বাচনে তারা ব্যয় করেছেন এবং সেটি মানুষের চোখের সামনে পরিষ্কার হয়ে উঠেছে। তো স্বভাবতই এই যে ভারতবর্ষের রাজনীতিতে অর্থ দিয়ে কিনে নেওয়া, আমরা দেখেছি কিভাবে কর্ণাটকে এমএলএদের কিনে নেওয়া হয়েছে, আমরা দেখেছি রাজস্থানে কিভাবে এমএলএদের কেনার চেষ্টা হয়েছে, এবং বিজেপি টাকা দিয়ে অন্য দলের রাজনীতিক এমপিদের কিনে নেওয়া, এমএলএদের কিনে নেওয়া এই রাজনীতি করে। মমতা ব্যানার্জি একটা বক্তৃতায় সামান্য প্রেক্ষিতে বলেছেন, সেটা দলের নীতি বা প্রেক্ষিত নয়। তো ফলে ওই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমার অনুরোধ, আপনি সঙ্গে থাকুন। অর্জুন সিং আমাদের সঙ্গে রয়েছেন। অর্জুন দা, উত্তর দিন। অতীন বাবু বললেন কি 40 বছর ধরে রাজনীতি করেন, এইটুক ওনার কাছে জানেন না কি আমার নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে না গুন্ডারা চালিয়েছে? অর্জুন সিং আজ পর্যন্ত নিজের গাড়িতে একটা সিঙ্গেল লোক ঘুরে বেড়ান, আর তার সঙ্গে শুধু সিকিউরিটি থাকে। অতীনবাবু অ্যাকচুয়ালি একটু শোপিস রাজনীতিটা ভালো করেন, তো বাড়ি থেকে কম বেরোন। আমরা রোজ মাঠে ময়দানে থাকি, এই জন্য উনি খবরটা রাখেননি। বেলগাছিয়াতে যা ঘটনা জানে অর্জুন, বাড়িতে থাকে কি রাস্তায় থাকে দেখেনি। অর্জুন সিং গুন্ডাগিরি করে মানুষ জানে, আর রাস্তায় নেমে কাজ করে কলকাতার মানুষ জানে। কাশীপুরের জনতা আপনাকে, আরে আমি গুন্ডাগিরি করি কি করি? আপনি কাউন্সিলর দিকে অনেক কষ্ট করে একবার বারানগরে যেতে হেরে গেছিলেন, এবারও হারবেন আপনি। তো আপনি কত মানুষের সঙ্গে কাজ করেন সবাই জানে। আমি যখন বরানগরে লড়েছিলাম, তখন তোমার নির্বাচন লড়ার দম ছিল না অর্জুন। 40 বছর কেন? আমি তো জিতেছিলাম তখন, আপনি জানেন না, আপনি ভুল করছেন। আমি তো 2001 সাল থেকে জিতে আসছি অতীনদা, আপনি কি ভুলে গেছেন? আপনি হেরে গেছিলেন বীজপুর থেকে। বরানগরে আপনার সিটটা চিরকালই দক্ষিণপন্থীদের সিট ছিল, আপনার সিট কোনোদিন বামপন্থী জিততো না। আর বরানগর দুর্গম সিপিএম এর সিট ছিল, লাল দুর্গ ছিল। আপনার সিটে কোনোদিন বামপন্থীরা জিততে পারতো না, দক্ষিণপন্থীরা জিততো। এটাও ভুল খবর আছে। ওটা বিদ্যুৎ নেই,
এটাও ভুল খবর খবর কিছু নেই। রাখছেন, আর একটু খবর ভালো করে রাখুন। ভুল খবর কিছু নেই। আপনি আরে ওটা 52 সাল থেকে করাচ্ছেন। সিপিএম এর সিট ছিল। আপনি এদিকে সেজে গুজেও থাকেন। ধর্মনগর সিটটা এই দুটো কাজ জ্যোতিবাবু তো ঠিক বানাতেন। না, না। 52 সাল থেকে সিপিএম এর সিট। আরে আপনি 52 সাল আপনি কিছু জানেন না। 52 সাল থেকে জ্যোতিবাবু সিট বানাতেন। তুমি কালকের মতো ছেলে, আপনার সাথে জানবো না রাজনীতি আপনাকে। না না, আপনার- 52তে গেলে আমরা 2021 থেকে অনেক দূরে সরে যাবো, অতীন দা এবং অর্জুন দা দুজনেই। কিন্তু যে প্রবণতা দেখা যাচ্ছে, এটা তৃণমূল এগিয়ে আছে ঠিকই অতীন দা, এবং আপনারা অবশ্যই একথা সত্যি, প্রবণতা মিলতেও পারে, প্রবণতা নাও মিলতে পারে, কিন্তু তৃণমূল এই প্রবণতা থেকে কতটা উৎসাহিত হওয়ার জায়গায় গেল? হয়ে আছি, আপনি এমএলএ হওয়ার চেষ্টা করছেন, সেটাও পারবেন না। ফোন করুন। শিবাজি থেকে দিয়ে আপনাকে হারাবো, চিন্তা করছেন কেন? আপনাদের প্রবণতা, আপনাদের হ্যাঁ কি না না, আমার প্রশ্নের উত্তর দিন প্লিজ। কি বলছে, আপনাদের কি জন্য বলছে? কতটা আপনাকে উৎসাহ? আমাকে উৎসাহ করতে হবে না, আপনি হেরে গেছেন, চিন্তা করবেন না। না না, আমি শুনুন, আমি যেখানে বসে আছি, আপনার সমীক্ষা আমি দেখিনি। আপনার সমীক্ষা আপনার মুখে শুনছি। আপনার সমীক্ষায় কত মানুষ অংশ নিয়েছেন, কতজন এই সমীক্ষা নিয়েছেন, এই অতীন দা, আমাদের সমীক্ষা নয়, আমি আরেকবার বলে দিই, আমরা 8টা সমীক্ষা ন্যাশনালি করা সমীক্ষার একসঙ্গে রেজাল্ট, 8 রকমের রেজাল্ট আমাদের দর্শকদের দেখাচ্ছি, যেখানে বেশিটাতেই আপনারা এগিয়ে রয়েছেন, কিন্তু কতটা নিরাপদ, কতটা উৎসাহব্যঞ্জক আপনাদের জন্য? শিক্ষাকে কেন ভয় করেছেন? যা চাষ করেছেন সেটা না কাটবেন। না না না, এই প্রশ্ন আপনি করতে পারেন না। আমরা নিরাপদ কি নিরাপদ নয়, সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরা সরকার করছি, নিরাপদ কি নিরাপদ নয় এই প্রশ্ন করার অধিকার আপনার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কোট করে আমি সেই প্রশ্ন আপনাকে করলাম, 200-র বেশি আসন না নিলে কিনে নেবে আপনি? আমি এর আগেও না, আপনাকে না, প্রশ্ন মমতা করেছিলাম, না, ঠিক এই মমতা সম্ভাবনা, যদি এই সম্ভাবনা সত্যি না, না, হয় 100%, অতীন বাবু, আপনার এই অতীন বাবু প্লিজ সঙ্গে থাকুন, আমি আসছি আবার আপনার কাছে, না, না, কারণ 100% আমি সত্যি কেন কোনো আপনাকে প্রশ্ন সম্ভাবনা করছি নেই। আমি এক্ষুনি আপনাকে বলছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অর্জুন বাবু বলেছেন গদ্দারদের কিনে নেবে বিজেপি। এই যে রেজাল্ট, যা প্রবণতা, সেখানে বিজেপি এগিয়ে নেই বেশিটাতেই, 8খানা দেখালাম, মাত্র 2টোতে এগিয়ে রয়েছে বিজেপি। এরপর বিজেপির যে ট্র্যাক রেকর্ড বিভিন্ন রাজ্যে, আপনার কি না তাহলে আপনি কি বলতে চান যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি টাকা দিয়ে গভর্নমেন্ট করবে? আপনি সেটাতেই এস্টাবলিশ করতে চান যে তৃণমূলের এমএলএদের কিনে নিয়ে গভর্নমেন্ট করবে? না না, আমি সেটাই কেন কি আপনি বলবো? এস্টাবলিশ আমি করতে তো চান? কোট করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, আমি একদম বলছি না, আমরা কোনো নিজের না, আপনি তো বক্তব্যই রাখছি না, সেটাই- সমীক্ষাও আমাদের না, নয়। না 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 আপনি না 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 তাহলে আপনার বক্তব্যকে যদি আমাকে মেনে নিতে হয়, তাহলে আপনি এটা এস্টাবলিশ করতে যাচ্ছেন আপনার চ্যানেল থেকে যে তৃণমূল যদি 152 পায়, তাহলে বিজেপি পয়সা দিয়ে কিনে নিয়ে গভর্নমেন্টটা করবে, তাই তো? যে সম্ভাবনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি আবার বলছি, সেই সম্ভাবনা, সেই বক্তব্যকে সামনে রেখে এই না, প্রশ্ন আপনাকেও রাখলাম। মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মমতা বন্দ্যোপাধ্যায় এরকম ধরনের কথা বলেনি। তুমি একটা অন্য প্রেক্ষিতে বলেছেন, যেভাবে বিজেপি তৃণমূলের দল ভাঙিয়ে তৃণমূলের লোকেদের এমএলএ টিকিটের লোভ দেখিয়ে নিয়ে গেছে, সেটার প্রেক্ষিতে বলেছে। আমরা তো সেই প্রেক্ষিতেই বলছি, যদি এখানে কর্ণাটকের মতো পরিস্থিতি তৈরি হয়, এক্স্যাক্টলি সেই প্রেক্ষিতে না, আমারও সেই প্রশ্ন। প্রেক্ষিতের সাথে না, এখানে হবে না। এখানে যারা আজকে তৃণমূলের টিকিটে যারা নির্বাচিত হবে, তারা দলের পরীক্ষিত সৈনিক, বেশ। তাদেরকে কেনা যাবে না। বেশ, আমি ঠিক এই উত্তরটাই আশা করছিলাম আপনার কাছে। অতীন বাবু প্লিজ সঙ্গে থাকুন। সুদীপ, আর এক তৃণমূল নেতা আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ, এই যে প্রবণতা, 8টা সমীক্ষার রেজাল্ট আমরা দেখালাম, হ্যাঁ, সমীক্ষা তো আপনারা দেখাচ্ছেন, বাংলার মানুষ তো ঢেলে ভোট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এখানে এত পক্ষ, মোর্চা পক্ষ, বিজেপি পক্ষ, কংগ্রেস, সিপিএম সবাই রয়েছেন। আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে দিদির উদ্দেশ্যে বাংলার মানুষ বলছেন যে ফেলতে তোমায় চাইছে যারা, থামবে তারা থামবে, দিদির পথেই জনস্রোত বৃষ্টি হয়ে নামবে। 2রা মে অব্দি অপেক্ষা করুন, বাংলার মানুষ কার সঙ্গে আছে। এবং আমি আপনাদের চ্যানেলে বহুবার বলেছি এ কথা, সিপিএম যখন বলে যে তারা বাংলায় সরকার গড়বে, তখন বাংলার হাঁস মুরগিরা লজ্জা পেয়ে হেসে ফেলে। আর তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে যারা বহিরাগত, যারা বাংলার সংস্কৃতিকে অসম্মান করে, আমরা তাদের বিরুদ্ধে লড়ছি, তাদেরকে বাংলা থেকে বিদায় দেওয়ার জন্য। আগামী 2রা মে এই সিপিএম কংগ্রেস তাদের জামানত জব্দ হবে এবং বিজেপিকে বাংলা থেকে বিদায় দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার নবান্নে পৌঁছে যাবেন।
এটা না একদম না, জলের মতো পরিষ্কার। দোসরামে তো রেজাল্ট পাবো, আমরা তো প্রবণতা নিয়ে আলোচনা করছি। যেটুকু প্রবণতা সামনে এসেছে তৃণমূল ডেফিনেটলি এগিয়ে আছে। কিন্তু আমি আবার আসবো সুদীপ আপনার কাছে। আমার কল্যাণ চৌবে যখন আমাদের সঙ্গে রয়েছেন, এই যে তৃণমূলের এগিয়ে থাকার প্রবণতা, তৃণমূল খুব কম সমীক্ষায় বিজেপির থেকে পিছিয়ে রয়েছে, পিছিয়ে থাকলেও খুব বেশি পিছিয়ে নেই। এটা বিজেপির জন্য কি আদৌ চিন্তার কারণ? যখন এই সমীক্ষাগুলোর বিশ্বস্ততা নিয়েই প্রশ্ন উঠছে, আপনি যাকেই প্রশ্ন করছেন সেই বলছেন যে আপনাদের করা সমীক্ষা বা আপনি যারই কোনো এজেন্সির করা সমীক্ষার উপর কোনো মন্তব্য এই কারণেই করবেন না যে এই সমীক্ষার সাইজ কি আছে সেটা আমিও জানি না, আর এখানে অন্যান্য অতিথিরাও সম্ভবত জানেন না। তো সেই যখন জানি না বিষয়টা, তার উপর কেন মন্তব্য করব? তো আপনারা দেখাচ্ছেন 6টা 7টা সমীক্ষার ফলাফল দেখাচ্ছেন, সেটা ডেফিনেটলি আপনাদের কাছে আজকের এই অনুষ্ঠানের একটা আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু যেহেতু এই সমীক্ষার সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, কি সাইজ রয়েছে, সেহেতু এই সমীক্ষার উপর আমি কোনো মন্তব্য করব না। যে সমীক্ষা আপনাদের পক্ষে যায় বা যে সমীক্ষা আপনাদের বিপক্ষে গেছে কিন্তু আপনারা ভালো রেজাল্ট করেছেন, যেমন বিহার, আপনারা তার রেফারেন্স তখন দেন। সমীক্ষা খুব একটা আশাব্যঞ্জক আপনাদের জন্য এখনো অবধি নয়, তাই কি সমীক্ষা নিয়ে মন্তব্য করতে চাইছেন না? না, আপনি তো একটু আগে যাকে প্রশ্ন করলেন তাদের পক্ষে বিশাল আশাব্যঞ্জক ছিল, তাদেরকে আপনি জয়ী দেখাচ্ছেন, তিনিও মন্তব্য করতে চাননি। আর এক্সিট পোলের কি থাকে, ওপিনিয়ন পোলের কি থাকে, কতজন মানুষের মধ্যে থেকে এই সমীক্ষা করা হচ্ছে, সেই বিষয়ে তো অ্যাটলিস্ট আমি জানি না। এই বিষয়টা, এই বিষয়ে আমি কি আপনার করে নিজের কেন্দ্র মন্তব্য সম্পর্কে করব? আপনার কি আপনি অ্যাসেসমেন্ট? বিজেপির সম্পর্কে অন্য প্রশ্ন করলেন, মানিক আমার কেন্দ্র সম্পর্কে আমি জিতছি সেটা 2রা মে আপনি দেখতে পারবেন। দিনের শেষে আপনি মনে করছেন যে যেভাবেই ভোট হোক, যত উত্তেজনা, হিংসা বা যে ধরনের অভিযোগ আপনি করছেন বা ঘটনার কথা বলছেন, অভিযোগ নয় ঘটনার কথা বলছেন, তারপরেও জয় নিশ্চিত আপনার? দেখুন, আক্রমণ কে করছে, হামলা কে করছে, অশান্তি কে করছে, তো একটা অশান্তিও তো আমার দিক থেকে আসেনি, তাহলে আমি কেন সেখানে ইয়ে করব? নিশ্চয়ই তাহলে সামনের লোকটির হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে এটা। এখন ভোটের সময়ও মারামারি হচ্ছে, ভোটের পরে এজেন্টদের বেরোনোর ক্ষেত্রেও মারামারি হচ্ছে, আর মারামারি নয়, এক পক্ষ মারা হচ্ছে। এখন গত রাতেও আপনার এজেন্ট যাওয়া নিয়েও ধমকি চমকি, বাড়িতে এসে ধমক দিয়ে যাওয়া, এটাও চলছে। তো ভোট যদি করানোর বিষয় হয়, আপনি ভোটে দাঁড়াচ্ছেন, আমি ভোটে দাঁড়াচ্ছি, ভোটে দাঁড়িয়ে মানুষের উপর ছেড়ে দেওয়া হোক না, মানুষ এসে ভোট দিক। কেন মানুষের ভোট মানুষ দিতে পারবে না কেন? মানুষ ভোট দিলে স্পষ্ট হয়ে যাবে কে জিতবে কে হারবে, এবং মানুষের রায় মাথা পেতে নেওয়াই তো গণতন্ত্রের নিয়ম। বটেই তো। সেখানে কেন অতীনবাবু, মানুষকে জোর আমরা করে- কলকাতায় দেখলাম শহরের রাজপথ, বিধান সরণি, ব্যস্ত জায়গা, রবীন্দ্র সরণি, মহাজাতি সদনের আউটগেট, এত প্রমিনেন্ট প্লেসগুলোতে বোমা পড়লো একটার পর একটা কলকাতায়। আপনি দীর্ঘদিনের রাজনীতি করছেন এই শহরে, আপনি স্মরণ করতে পারছেন কবে এরকম দেখেছেন? আমরা কি আবার 70-এ ফিরে যাচ্ছি? প্রথম কথা বলছি যে আমার মনে হয় যে আপনি সঞ্চালক হিসেবে কলকাতার নির্বাচন সম্বন্ধে আপনার কোনো অভিজ্ঞতা নেই। বেশ, কেন বলুন? 1990 সালের পুরসভা নির্বাচন জানেন? সারা কলকাতা বোমের আওয়াজে কেঁপে উঠেছিল সারা কলকাতা। কলকাতার সমস্ত বিরোধী দলের সমস্ত পোলিং স্টেশন বুথগুলো দখল হয়ে গেছিলো। আমি 1990 সালে কলকাতা পুরসভার নির্বাচনে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলাম। আমার ওয়ার্ডের আমার টোটাল 27টা বুথের মধ্যে 19টা বুথ দখল হয়ে গেছিলো। এসব আপনি ইতিহাসগুলো জানেন না। তখন ভোট মানে এই বোমাবাজি, মৃত্যু, কলকাতায় মিছিল হতো। এর অনেক ইতিহাস আছে, যাকে সেটা পর্যালোচনা করতে অনেক সময় লাগবে। প্রথম কথা হচ্ছে যে আপনি যে বোমার আওয়াজের কথা বলছেন, ইলেকশন কমিশন বলছেন ওটা বাজি ফাটানো হয়েছিল, বাজি, ওটা বোম নয়। ইলেকশন কমিশনের মন্তব্য ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, একটু দেখে নিন। মানে 3টে জায়গাতেই বাজি ফাটানো হয়েছিল? ইলেকশন কমিশন বলছে, অতীন ঘোষ বলছেন। বেশ, তো অভিযোগ যখন মীনা দেবী পুরোহিত করছেন যে তাকে আটকাতে, তাকে টার্গেট করে, তার গাড়ি লক্ষ্য করে তাকে প্রাণে মারতে বোমাবাজি হয়েছে, তাহলে সেগুলো সব ভিত্তিহীন দিনের শেষে কমিশন যা বলছে? নিশ্চয়ই কমিশন যা বলছে, আপনি কি কমিশনের তত্ত্বকে উড়িয়ে দেবেন? আজকের দিনে ভোট পরিচালনা করা, আইন শৃঙ্খলার পরিচালনা করা কে করছে? তা দিনের শেষে মন্তব্য করার অধিকারটা তো তারাই মন্তব্য করবে।
সেটার উপর ভিত্তি করেই তো আইন তার এগোবে। তা সেটাকে আপনি অস্বীকার করবেন কি করে? বাজি কে ফাটালো কিছু জানা গেছে অতীনবাবু? মানে কোন রাজনৈতিক দল সকালেই বুঝতে পারলো যে বাজি ফাটানোর সময় এসে গেছে? আমি কেন জানতে যাব? দাদা, এটা এটা আপনি কি আমাকে গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে নিয়োগ করেছেন নাকি? যে আমি কি ডিরেক্টিভ? না, আমি পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশের গোয়েন্দা সংস্থার প্রধান, যে আমি আপনাকে উত্তর দেবো বাজিটা কারা ফাটালো? না, আপনার কাছে তথ্য আছে কিনা আমি সরল প্রশ্ন করলাম যে আপনার কাছে কি এরকম কোনো তথ্য আছে? কারণ না, আমার কাছে তথ্য থাকবে কেন? আপনি তথ্য যদি জানতে চান, আরে আপনারা তো সাংবাদিক মাধ্যম, তথ্য তো আপনাদের জোগাড় করতে হবে। জোগাড় করে বলুন কারা ফাটিয়েছে। নিশ্চয়ই। কল্যাণবাবু, আপনার কাছে তথ্য আছে? একটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলাম, আমার ওখানে একটা পটকা ফাটিনি। না দেখুন, মীনা দেবী যখন বলেছেন তার উপর বোমা ফেলা হয়েছে, আর তিনি একজন দায়িত্বশীল রাজনীতিবিদ, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, ওই মহিলাকে আমি ভদ্রমহিলাকে চিনিও, আমাদের পার্টির খুবই বরিষ্ঠ নেত্রী তিনি যখন বলেছেন তার উপর বোমা ফেলা হয়েছে, নিশ্চিত রূপে মনে করা যায় তার উপর বোমা ফেলা হয়েছে। অর্জুন বাবু, কি সকালে যে বোমাবাজির অভিযোগ আপনারা করেছেন, আপনাদের ক্যান্ডিডেট মীনা দেবী পুরোহিত করেছেন, অতীন বাবু বলছেন সেটা বাজি ফাটানো হয়েছে, কমিশনের মন্তব্য এটা। না, কমিশন একটা জায়গাকে বলেছে বাজি ফাটানো হয়েছে, বাদ বাকি জায়গাটার ব্যাপারে বলেনি। 3টে জায়গার ব্যাপারে কমিশন বলেনি, একটা জায়গার ব্যাপারে বলেছে বাজি ফাটা, যেটা বলেছে, বাদ বাকি জায়গার ব্যাপারে বলেনি। বাদ বাকি মানে আপনার কাছে ডিটেইল তথ্য আছে কোথায় বাজি, কোথায় বোমা ফাটানো হয়েছে? মানুষকে ভয় দেখাবার জন্যই তো ফাটানো হচ্ছে। আমি যতটুকু শুনেছি, কমিশন বলেছে নাকি ওই পোস্টার কোনো জায়গায় একটা ছাদ দিয়ে কোনো একটা বাজি বলা হয়েছিল নাকি বোম ফেটেছে, তারপরে বলা হলো বাজি ফেটেছে। এটা পুলিশের একটা রিপোর্ট আমি দেখছিলাম, এটা রিপোর্ট দেখছিলাম। আর মহাজাতি সদনের সামনে আমি দেখলাম, টিভিতেই যা নিউজ দেখলাম, কি নাকি ওখানে বোম পড়েছে। দেখুন, বোম বাজি কোনো ইলেকশন পিরিয়ডে ফাটানো মানেই তো মানুষকে ভয় দেখানো। মানুষকে ভয় কেন দেখায়? মানুষকে সরকারি দল ভয় দেখাচ্ছে, মানুষকে তো বিজেপি ভয় দেখাবে না। বিজেপিতে যত লোক ভোট দিতে আসবে বিজেপি তত ফায়দা আছে। তা মানুষকে তো বিজেপি বোম ফাটাবে না। যা ফাটায় তারা ফাটিয়েছে। যারা মাথা ফাটাচ্ছে তারাই বোম ফাটাচ্ছে, যারা হাতগুলো ভেঙে দিচ্ছে তারাই। আপনি দেখেছেন বেলিয়াটাতে মোড়ের উপরে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে একটা লোককে। তো এরকম বীরভূম দেখেছেন আপনি, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। তো যারা সরকারি দল আছে তারাই মাথা ফাটাচ্ছে, দেখছে কি আর মানুষ ভোট দিতে বেরোচ্ছে, ভাই আটকাতে হবে, যে কোনোভাবে আটকাও। এটাই হয়েছে, এটা এখানে পরম্পরা আছে, করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। এই তো অতীনদা বলছিল ওই মিউনিসিপ্যাল ইলেকশনে দখল হয়েছিল, তার আগেও এই বোমের রাজনীতি পশ্চিমবাংলা আমার মনে হচ্ছে জন্মলগ্ন থেকেই আছে। অতীন বাবু, হ্যাঁ বলুন। অর্জুন সিংরা যা বলছেন যে লেগাসি বোমাবাজির ভোট রাজনীতির ক্ষেত্রে তৃণমূল তা বহন করে নিয়ে এসেছে। এখন অর্জুন বাবু তো এর আগে তৃণমূলের হয়ে অনেকগুলো নির্বাচন লড়েছেন। আর অর্জুন বাবুর বিরুদ্ধেও তৃণমূলের বিরোধী পক্ষ, তো এই সময় যারা ছিল কংগ্রেসের বিরোধী পক্ষ ছিল, তারা এই অভিযোগটা করতেন যে উনি একজন মার্শাল ম্যান, বাহুবলের ওপর উনি নির্বাচন জেতেন। তো অর্জুন বাবু সেই অভিযোগগুলো কি তখনকার জন্য খণ্ডন করছেন? অর্জুন দা, এবার দেখলেন তো ব্যারাকপুরে একটাও বোমা পড়েনি। আপনার দলের লোকেরা ইয়াসিনা সোহরাব মারলো একটা বাচ্চা ছেলেকে, বাদ বাকি একটা জায়গা বোম পড়েনি, দেখেছিলেন তো? তো কন্ট্রোল করতে শিখুন না। ভোট মানুষ দিলে দেবে, আপনাকে দিলে আমাকে দিলে দেবে। আপনাদের দলে ছিলাম তো, যা আপনারা শিখেছেন সেটা আমাদেরকে মমতাদি শিখিয়েছিলেন, সেটা করতাম। এখন আমাদের দল এই লাইনে বলতে চাইছো যে বোম মারা না মারা কন্ট্রোল করা যায়, এই দলের আইডিওলজিতে নেই। আরে কন্ট্রোল করে তো দিদি আপনাকে শিখাচ্ছে, আপনি বোম মারাচ্ছেন, আপনি বোম মারছেন। আমাদেরকে বলতো ভোট মারা, আমরা ভোট করতাম, আপনিও করছেন।
আমি না, আমি না, নিজে না, নিজে মানে- আলাদা হয়ে গেলাম, মানে- আপনি আলাদা তার হতে মানে- পারলেন না। তার মানে অর্জুন আপনি সিং- আইডিওলজিকে চেঞ্জ করতে পারলেন না, এখনো আপনি ভাবছেন বুঝেছি, জোর করে বুঝেছি। ক্ষমতায় থাকবো। এটা তো এখনো আপনি ভাবছেন, আমি ভাবছি না। আমি ভাবছি মানুষের ভোটে আমরা জিতবো। না আমি মমতা ব্যানার্জি দল না, ক্ষমতায় আমি বলছি আনার আপনি- জন্য আপনি সবকিছু যখন তৃণমূলের করার নির্বাচনে রাজি। জিততেন, তাই তো ভোটের দিনও মারধর তখন আপনি করতেন, কল্যাণ বোমা চৌবে মারার লোককে রাজনীতি মারধর বিশ্বাস করতেন। করতেন। আচ্ছা, আমাকে মারলে ঠিক আছে, আপনি আপনার হিসাবে আপনি আমাকে একটা ব্যাখ্যা দিলেন আমি নাকি অমুক লোক। তা কল্যাণ চৌবে বেচারাকে কেন মারলেন বলুন তো? কল্যাণ চৌবে তো ভালো লোক, ফুটবল প্লেয়ার, বাংলায় গর্ব, ওর একটা সময় সারা ভারতবর্ষকে কল্যাণ চৌবে- প্রতিনিধিত্ব দিয়েছে। তাকে কল্যাণ মারলেন চৌবেকে কেন? কারা মারলো? আমাকে মারলেন ঠিক আছে, আমাকে মারলে আপনি একে জবাব দিয়ে দেব। আপনি আমাকে যদি মারলেন, আপনাকে জবাব দিয়ে দিলেন বেলগাছিয়াতে, আপনার হিসাবে বলছি। তো আপনি কল্যাণ চৌবেকে কেন মারালেন? এটা ভালো লোক, আমি খারাপ লোক হতে পারি, তা আপনি ভালো লোককে কেন মারলেন? ভূত জবরদস্তি ক্ষমতায় থাকার জন্যই তো, না না কল্যাণ ক্ষমতায় চৌবেকে থাকার কারা জন্যই তো মারলো? করছেন আপনারা। কল্যাণ চৌবেকে কারা মারলো? আপনাদের কাছে ক্ষমতায় থাকতে গেলে নাটক করার আরে আপনারা মারলেন মুসা, আপনার লোকেরা মারলো, তৃণমূলের লোকেরা মারলো, নাটক করার তো তৃণমূলের limit আছে। লোকেরা মারলো, আর কে কোথায় মারলো? কোথায় আঘাত, আচ্ছা ওনার আঘাতটা কোথায় কোথায় তাই তাই আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। নাটকটা ভালোই জমছে আজকে সকাল থেকে, যেভাবে নাটক হলো সব জায়গায়। মতিন বাবু, তাহলে যেখানে যেখানে অভিযোগ করছে বিজেপি আপনাদের বিরুদ্ধে যে আপনারা ভোটে বাধা দিচ্ছেন বা প্রার্থীকে আক্রমণ করছেন, বিভিন্ন জায়গায় বোলপুরেও একই অভিযোগ বিজেপি করছে, তাহলে এগুলো কি সব আপনি বলবেন যে ভিত্তিহীন বা কোট আনকোট আপনার ভাষায় নাটক? দেখুন, একটা প্রথম কথা হচ্ছে, যে কোনো নির্বাচন ক্ষেত্রে উত্তেজনা হয়। নির্বাচনে পরস্পর বিরোধী যে কোনো খেলা থেকে, রাজনীতি থেকে সব জায়গায় উত্তেজনা থাকে। রাজনৈতিক উত্তেজনা হতেই পারে। সেই উত্তেজনাটাকে আমি যদি আমার নিজের কোলে ঝোল টানার জন্যে আহত হবার, মার খাবার নাটক করি, তাহলে আমি অত্যাচারিত বলবো। কিন্তু ওনার অত্যাচারের নমুনা কি আছে? অত্যাচারের কি নমুনা আছে? উনি কি আহত হয়েছেন, কোথায় ওনার আঘাত লেগেছে, উনি কোথায় হসপিটালে ভর্তি ছিলেন, ওনার কি আঘাত লেগেছে, এসবগুলো তো নাটক এরকম হয়। আমি নাটক করে বলতে পারি যে আমি আঘাতপ্রাপ্ত। হ্যাঁ, এইসব নাটক অনেক হয়। এই তো একজন প্রার্থীকে দেখছি পুরো মাথায় আর চোয়াল ব্যান্ডেজ করে ভাষণ দিচ্ছেন, দাঁড়িয়ে বলছেন আমার চোয়াল ভেঙে গেছে। আর চোয়াল ভেঙে গেলে কেউ দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারে? তো এইসব নাটক তো আমরা কলকাতায় দেখছি অনেক। কল্যাণ নিজেই আমাদের সঙ্গে রয়েছেন। কল্যাণ, না, আমার মনে হয় যে উনি যেভাবে কথা বলছেন সেটা আমার রুচির বিরুদ্ধ সেই প্রশ্নের উত্তর দেওয়া। প্রথমত, উনি আমার প্রতিদ্বন্দ্বীও নন, উনি অন্য বিধানসভায় দাঁড়িয়েছেন, আমি অন্য বিধানসভায় দাঁড়িয়েছি, আর উনি আমায় মারেননি, তো সেহেতু ওনার বিরুদ্ধে আমার অভিযোগও নেই। তবে উনি প্রথম শুরু করলেন যে আমার রাজনৈতিক অভিজ্ঞতা একেবারে শূন্য, আমি নভিস, আর তারপর এখন নাটক করছি, সেটা ওনার ব্যক্তিগত মত, এখানে আমার কোনো প্রতিক্রিয়া নেই। বেশ, রাজনীতি তার নিজের ছন্দে এগোচ্ছে, তু ম্যামে ছন্দে এগোচ্ছে। ভোট শেষ হয়ে গিয়েছে, কুরুক্ষেত্রের অন্তিম পর্বে এক্সিট পোল, মহা এক্সিট পোল নিউজ 18 বাংলা যখন নিয়ে আসছে, তখন রাজনৈতিক দলগুলো একে অন্যকে দোষারোপ করতে ছাড়ছে না। আরো একবার আপনাদের নাট্রেলে বলি, 8টা সমীক্ষার রেজাল্ট আপনাদের সামনে আমরা এনেছি। 8টা সমীক্ষার মধ্যে তৃণমূলকে এগিয়ে রেখেছে বেশিরভাগ সমীক্ষা, 6টা সমীক্ষা, 2টো সমীক্ষা বিজেপিকে এগিয়ে রেখেছে। এবং খুব উল্লেখযোগ্য পয়েন্ট, 8টার কোনোটিতে সংযুক্ত মোর্চার তেমন কোনো গুরুত্ব নেই। বিকল্প হিসাবে উঠে আসার কোনো ইন্ডিকেশন এই প্রবণতাগুলোর একটাতেও নেই। একটার পর একটা সমীক্ষা আপনাদের সামনে আমরা আনছি। সি ভোটার পোল স্ট্র্যাট, সি ভোটারের সমীক্ষা, যেখানে টিএমসি কে দেওয়া হচ্ছে 152 থেকে 164, বিজেপি 109 থেকে 121, মোর্চা 14 থেকে 25। সিএনএক্স এর সমীক্ষায় তৃণমূলকে একটু পিছনে রাখা হয়েছে 128 থেকে 138, 138 থেকে 148, বিজেপি পাচ্ছে এবং মোর্চা পাচ্ছে 11 থেকে 21। টাইমস নাও এর সমীক্ষা, টাইমস নাও এবং সি ভোটার যৌথ সমীক্ষা, টিএমসি এখানে একটু এগিয়ে 158 এবং বিজেপি পাচ্ছে 115, মোর্চা পাচ্ছে 19। জন কি বাত, তাদের সমীক্ষা কি বলছে? এটা 4 নম্বর সমীক্ষা, 104 থেকে 121 তৃণমূল, এখানেও তৃণমূল পিছিয়ে, বিজেপি পাচ্ছে 162 থেকে 185, মোর্চা পাচ্ছে খুব কম 3 থেকে 9টা। এরপর ইটিজি রিসার্চের সমীক্ষা, 5 নম্বর সমীক্ষা, টিএমসি কে এগিয়ে রেখেছে 164 থেকে 176, বিজেপি 105 থেকে 115,
মোর্চা রয়েছে 10 থেকে 15টার প্রবণতায়, বাকিরা একটা পেলেও পেতে পারে। এরপর পি মার্কের সমীক্ষা কি বলছে আপনাদের দেখাবো। এটা 6 নম্বর সমীক্ষা, 152 থেকে 172 টিএমসি কে দেওয়া হয়েছে। এটা নিয়ে টিএমসি এগিয়ে রয়েছে 112 থেকে 132, বিজেপি এবং মোর্চা 10 থেকে 20, বাকিরা আর কেউই কিছু করতে পারবে না। পোল অফ পোলস তারা বলছে টিএমসি 155টা পেতে পারে, বিজেপি 122, মোর্চা 15। পোল স্ট্র্যাট তারা বলছে তৃণমূল কংগ্রেস 142 থেকে 152, বিজেপি 125 থেকে 135, মোর্চা 16 থেকে 26, অন্যান্যরা এখানেও কিছু করতে পারছে না। আমিও আমাদের অতিথিদের সঙ্গে 100% একমত, যে আরো একবার আপনাদের বলবো এটা সমীক্ষা, এটা প্রবণতা, বাস্তবের সঙ্গে এর মিল কাছাকাছি হতেও পারে আবার নাও পারে। আমরা আবার আলোচনায় ফিরবো, একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না। ফিরে এলাম নিউজ 18 বাংলার মহা এক্সিট পোল নিয়ে। মহা এক্সিট পোলে সব সমীক্ষার রেজাল্ট একসঙ্গে, এবার আরো একটা নতুন সমীক্ষা ইন্ডিয়া টিভির। ইন্ডিয়া টিভি কাকে এগিয়ে রাখলো আসুন দেখি। ইন্ডিয়া টিভির সমীক্ষা বলছে তৃণমূল কংগ্রেস খুব খারাপ করবে, 64 থেকে 88, বিজেপি পাবে 173 থেকে 192, মোর্চা পাবে 7 থেকে 12টা। মোর্চা এখানেও বিশেষ কিছু পাচ্ছে না, কিন্তু বিজেপি অনেক বড় মার্জিনে জিতবে, এটাই বলছে ইন্ডিয়া টিভির সমীক্ষা। যতগুলো সমীক্ষা এখন অবধি আপনাদের সামনে আমরা আনলাম, প্রায় 9টা সেই সমীক্ষার মধ্যে বিজেপিকে এগিয়ে রাখলো 3টে, এবং ইন্ডিয়া টিভির সমীক্ষায় বিজেপিকে অনেক বেশি মার্জিনে জিততে পারে সেই প্রবণতা দেখাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, আমার সঙ্গে রয়েছেন কল্যাণ চৌবে এবং আমার সঙ্গে রয়েছেন সুদীপ রাহা। সুদীপ, ইন্ডিয়া টিভির সমীক্ষা বিজেপিকে 192 দিচ্ছে, তৃণমূল 90ও পেরোতে পারছে না। দিল্লিতে বসে নরেন্দ্র মোদীর লাল চোখ আছে, তো তাকে তো বলতে হবে। আর কি করবেন, 2 তারিখ অব্দি তারা বলুন, 2 তারিখের পর যখন জনতার রায়টা স্পষ্ট হয়ে যাবে তখন এদেরকে বাংলা ছেড়ে যেতে হবে। এবং আমরা এই সমীক্ষা, আমি তো বলছি যে আপনারা যতগুলো সমীক্ষা দেখিয়েছেন, আপনাদের কোনোটার সাথে, সেখানে তৃণমূল কংগ্রেসকে কোথাও দেখিয়েছেন 185 পর্যন্ত, আমরা এটার সাথে সহমত নই। আমরা বলছি 220-25টারও বেশি আসন নিয়ে, মানে কমপক্ষে 220টা আসন নিয়ে তৃণমূল। কি ফ্যাক্টর তৃণমূলকে এবার 225-এ পৌঁছবে? ফ্যাক্টরটা হচ্ছে যে 2014 সাল থেকে নরেন্দ্র মোদী আমাদের দেশে ক্ষমতায় আছেন, তো 800 কোটি টাকা দিয়ে স্টেডিয়াম বানিয়েছেন, কিন্তু ভারতবর্ষে অক্সিজেন প্ল্যান্ট বানাননি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জনসংখ্যা 10.5 কোটি, এখন দেখুন হাসপাতালে বেডের সংখ্যা প্রায় 1.5 লাখের বেশি। আর গুজরাটে ডবল ইঞ্জিনের সরকার, সেখানে দেখুন 7.5 কোটির জনসংখ্যা, 8,000 মাত্র বেড। সুতরাং ভোট দিয়েছে কন্যাশ্রী, ভোট দিয়েছে যুবশ্রী, ভোট দিয়েছে শিক্ষাশ্রী। না, ভোটের ইস্যু বেড বা কোভিড বেড যাই বলুন আপনি, সেটা তো লাস্ট কয়েকটা দফায়। ভোটের ইস্যু যখন 2-3 মাস আগে আপনারা প্রচারে শুরু করেন, তখন বেড তো আপনাদের ইস্যুতেও জায়গায় ছিল না। কেন? করোনা তো করোনা ভোটের প্রথম ইস্যুতে ছিল কি? জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে আপনাদের প্রচারে করোনা ছিল। করোনা তো 1 বছর আগেও ছিল, মানুষ কি ভুলে গেছে নাকি? আপনাদের প্রচারে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ভোটের ইস্যুতে করোনা ছিল, করোনা ছিল। সুদীপ প্লিজ শুনুন, করোনা ছিল আপনাদের ইস্যুতে, করোনা ছিল প্রথম দিন থেকে ছিল। আমরা 1 বছর ধরে বলেছি তো আমরা এই জিনিস। কিন্তু আমি বলছি এই যে সমীক্ষার রিপোর্ট আপনারা এতগুলো করে দেখাচ্ছেন, তো আপনারা 2 তারিখ একদম স্পষ্ট হয়ে যাবে। এই যে কল্যাণ বাবু বলুন, অনেক আমাদেরও কোনো স্পষ্ট ধারণা নেই, অবশ্যই 2 তারিখ সুদীপ সঙ্গে থাকুন। কল্যাণ, এরা পরাজিত হতে চলেছে। কল্যাণ, করোনা একটা বড় ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে গেছে মনে করছে তৃণমূল? দেখুন, ইনি যে অক্সিজেন প্ল্যান্টের কথা বললেন, আসলে চামচাগিরি করতে করতে না, তেল মারতে মারতে তৃণমূল নেতা তো কেউ নেই, সব তো ল্যাম্প পোস্ট। এত দুর্ভাগ্য, এরা একটা কথা সোজাভাবে বলতে পারে না। যেভাবে 5টা অক্সিজেন প্ল্যান্ট করার জন্য টাকা, দাঁড়ান চুপ করে, আমি চুপ করুন। হ্যাঁ কল্যাণ বলুন। সুদীপ আপনি বলবেন প্লিজ, আমি আপনাকে বলতে দেব, বলতে দিন, এক পক্ষেই বলুক তাহলে। অক্সিজেন প্ল্যান্ট করার জন্য 5টা অক্সিজেন প্ল্যান্টের টাকা দিয়েছে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারকে, যে একটাও অক্সিজেন প্ল্যান্ট করে উঠতে পারেনি। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, গুজরাট করেছে, 5টা করে করেছে। আপনি সমীক্ষা আপনি মিলিয়ে নেবেন, তথ্য মিলিয়ে নেবেন, ঠিক আছে? আর হ্যাঁ বলুন কল্যাণ।
আর আপনি বললেন না আমি লোকসভা হেরেছি আর বিধানসভায় হারবো। আমি লোকসভায় দাঁড়িয়েছি। ভারতের 543টা লোকসভা আসন আছে, তো ভারতের 543-এ আমি একজন, আপনি সেখানে নেই। আপনি সেই জায়গায় আসুন, তারপর আপনার সাথে কথা বলবো। আর আপনি আপনার যে মুখ্যমন্ত্রী যে দাবেদারি করছেন না, সেই হারার জন্য আপনাকে দাঁড়াতে হবে। আপনি দাঁড়ানোর সুযোগ পাননি, দূরবীনে খোঁজা যায় না আপনাকে, ঠিক আছে? দাঁড়ান, আপনি ইউ আর নোবডি, দাঁড়ান। আর আপনি যে মুখ্যমন্ত্রীর কথা বলছেন না, সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী যে পায়ে চোট লেগেছে, 5 সপ্তাহ ধরে তিনি হুইল চেয়ারে বসে রয়েছেন। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এমন যে সেখানে যে 1 নম্বর নাগরিক মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীর পা সারানো গেল না, পায়ের চিকিৎসা করা গেল না মুখ্যমন্ত্রীর। 5 সপ্তাহ ধরে হুইল চেয়ারে বসে থাকতে হলো। নন্দীগ্রামে কোনো সুপার স্পেশালিটি হাসপাতাল নেই, তাকে কলকাতায় আসতে হলো। বলছি কল্যাণ বাবু বলছেন না যে আমাকে ভোটে দাঁড়ানোর কথা, আমি বলছি আপনার দল তো দেউলিয়া হয়ে গেছে। বিধানসভা নির্বাচনে চৌরঙ্গিতে কংগ্রেসের সোমেন মিত্রর বউয়ের নাম ডিক্লেয়ার করেছিলেন। অভিযোগের তালিকার কোনো শেষ নেই, লম্বা তালিকা সব রাজনৈতিক দলের নেতাদের কাছে থাকে এবং এখানেও তা ব্যতিক্রম নয়। কিন্তু মহা এক্সিট পোলে আপনারা দেখলেন 9টা সমীক্ষা, যেখানে তৃণমূল বেশ কিছুতে এগিয়ে, আবার কয়েকটাতে এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু শেষ কথা বলবে অবশ্যই 2 তারিখ। তাই আর 48 ঘন্টার অপেক্ষা। চোখ রাখুন নিউজ 18 বাংলায়, সবার আগে সব খবর দিনভর 2রা মে। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা। আজ এখানে শেষ করছি।